জুলাই আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 10 দিনের রিমান্ড আবেদন। ইন্টারনেটের দাম 3 স্তরে কমছে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মোবাইল কোম্পানিকে মূল্য সমন্বয়ের আহ্বান। এবং ৮৮ বছর বয়সে মারা গেলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। সবাইকে স্বাগত এশিয়ান নিউজ। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজা। তখন শুনছিলাম বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামে। এবার চলে যাচ্ছে পুরো খবরে। 5 আগস্ট রাজধানীর চানখারপুলে গণহত্যা ও শিক্ষার্থী আনাজসহ 6 জন হত্যা, 8 জনকে অভিযুক্ত করে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করেছে তদন্ত সংস্থা। প্রতিবেদনে বলা হয়, ফ্যাসিস্ট শেখ হাসিনার নির্দেশেই সাবেক ডিএমপির কমিশনার হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর গুলির নির্দেশ দিয়েছিল। মেহরাব সুমনের রিপোর্টে বিস্তারিত। জুলাই আগস্ট আন্দোলনে রাজধানীর চাঙ্কারপুলে নিরস্ত্র আন্দোলনকারীদের উপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে হত্যাকাণ্ড চালানো হয়। এতে শাহরিয়ার খান আরাস, শেখ মাহাদি সহ 6 জন নিহত হয়। মানবতা বিরোধী হত্যাকাণ্ডের ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হাবিব, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ 8 জনের বিরুদ্ধে প্রথম পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করল তদন্ত সংস্থা। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, শেখ হাসিনার নির্দেশেই প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। হাবিবুর রহমান ওয়্যারলেসের মাধ্যমে পুলিশ কমান্ড সেন্টার এইখান থেকে সবাইকে বলেছে সিআর ফায়ার করো, প্রধানমন্ত্রীর কাছ থেকে নির্দেশ এসেছে। সুতরাং প্রধানমন্ত্রীর নির্দেশ ওইটা আবার সে ফার্দার কনভে করছে তার গ্রাউন্ড লেভেলের ফোর্সের কাছে। এর মাধ্যমে কমান্ড রেসপন্সিবিলিটি এটা প্রমাণিত হয়েছে। এই তদন্ত রিপোর্টে প্রধানমন্ত্রী হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী এবং পুলিশের আইজিপি এদের বিরুদ্ধেও অপরাধের সম্পৃক্ততার তথ্য এসেছে। তিনি আরো বলেন, মানবতা বিরোধী অপরাধে পলাতকদের দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেওয়া হচ্ছে। পলাতকের ব্যাপারে যেটা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা গ্রহণ করব, যেগুলো যাদের বিরুদ্ধে ইন্টারপোলের নোটিশের জন্য আমরা অনেকগুলো পাঠিয়েছি, বাকি যারা আছে ইন্টারপোলের কাছে তখনই পাঠাতে হয় যখন নিশ্চিত হওয়া যায় তারা দেশের বাইরে আছে। তো আমরা দেশের বাইরে আছে না ভেতরে আছে এই ব্যাপারগুলো আগে এনশিওর হব। যদি বুঝতে পারি যে দেশের বাইরে আছে তাহলে ইন্টারপোলের কাছে নোটিশ যাবে, কিন্তু দেশের মধ্যে পালিয়ে থাকলে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য চেষ্টা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাকার আশুলিয়ায় হত্যার পর 6 লাশ পুড়িয়ে দেওয়ার প্রতিবেদনও 1 সপ্তাহের মধ্যে পাওয়া যাবে বলে নিশ্চিত করেন চিফ প্রসিকিউটর। আশুলিয়ার যেটা লাশ পোড়ানোটা সেটাও ফাইনাল টাচ দেয়া হচ্ছে। মেহরাব সুমন, এশিয়ান টেলিভিশন, ঢাকা। 3-0 ভিশনের ওপর জোর দিতে বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্ভুক্তিমূলক এবং জলবায়ু সহনশীল নগর উন্নয়নের প্রতি বাংলাদেশের অঙ্গীকার তুলে ধরেন তিনি। বিশ্ববাসীর প্রতি 3-0 ভিশন, শূন্য সম্পদ কেন্দ্রীকরণ, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নির্গমনের ওপর জোর দেওয়ার কথা জানিয়েছেন। সোমবার স্থানীয় সময় সকালে ব্যাংককের জাতিসংঘ সম্মেলন কেন্দ্রে টেকসই নগর উন্নয়নের লক্ষ্যে 81তম এসকেপ অধিবেশনে দেয়া ভিডিও বার্তায় এ আহ্বান জানান তিনি। 4 দিনের সরকারি সফরে আজ কাতার যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান যে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণেই এই সফরে যাচ্ছেন অধ্যাপক ইউনূস। তিনি বলেন, প্রধান উপদেষ্টা কাতারের রাজধানী দোহারে অনুষ্ঠিত হতে যাওয়া আর্থ সামিট 2025-এ অংশ নেবেন। পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে তার বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া ডক্টর ইউনূস কাতার ফাউন্ডেশন পরিদর্শন ও ফাউন্ডেশনের চেয়ারপারসন মোজা বিনতে নাসেরের সঙ্গে বৈঠক, কাতারের জ্বালানি প্রতিমন্ত্রী সাদ বিন সেরিদা আল কাবিরের সঙ্গে সাক্ষাৎ এবং কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রধান অফিস পরিদর্শনে গিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার পাশাপাশি একটি সাক্ষাৎকার দেওয়ার কথা রয়েছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার 3 জনকে আদালতে পাঠিয়ে 10 দিনের রিমান্ড নেওয়ার আবেদন করা হবে। পুলিশের পক্ষ থেকে
এমনটি জানানো হয়েছে। রোববার দিবাগত রাতে রাজধানীর মহাখালী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। শনিবার 2 ছাত্রীকে নিয়ে হাসাহাসির জেরেই প্রাইম এশিয়ার ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের সঙ্গে জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। রিপোর্ট লাবণ্য ভূঁইয়ার। বান্ধবী নিয়ে সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করেই নিহত হয় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী পারভেজ। প্রক্টর অফিসে ঘটনা মিটমাট হলেও ক্যাম্পাসের বাইরে ছুরিকাঘাতে খুনের ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই ঘটনায় গেল রাতে মহাখালীতে অভিযান চালিয়ে 3 জনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন শেখ কামাল, আলভি হোসেন, আল আমিন সানি। পুলিশ জানায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করেই আসামিদের গ্রেফতার করা হয়েছে। লাবণ্য ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা। নতুন 3টি স্তরে ইন্টারনেটের দাম কমছে। এর পরিপ্রেক্ষিতে দেশের বেসরকারি মোবাইল অপারেটরদের ইন্টারনেটের দাম কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। আজ সোমবার সকালে প্রধান উপদেষ্টা ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেয়া এক পোস্টে এসব তথ্য জানান। তিনি লিখেছেন, ফাইবার অ্যাট হোম কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে। তারা তাদের আইটিসি পর্যায়ে 10%, আইআইজি পর্যায়ে 10% ও এনটিটিএন পর্যায়ে 15% দাম কমাবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। প্রয়াত হলেন খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ ফ্রান্সিস। সোমবার ভ্যাটিকানের একটি ভিডিও বার্তায় তার মৃত্যুর কথা জানানো হয়েছে। স্থানীয় সময় সোমবার সকাল 7:35 ভ্যাটিকানে তার বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন রোমান ক্যাথলিক গির্জার এই প্রধান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 88 বছর। শতাব্দীর মধ্যে প্রথম ইউরোপীয় পোপ তিনি। পোপের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাবালুন নূরের ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। মাত্র একদিন আগেই শুভ ইস্টার শুভেচ্ছা জানাতে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হয়েছিলেন হাজার হাজার ভক্ত। এটিই ছিল সাধারণদের উদ্দেশ্যে পোপ ফ্রান্সিসের শেষ কথা। সেন্ট পিটার্স ব্যাসিলিকার ব্যালকনি থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। সোমবার স্থানীয় সময় সকাল 7:35 ভ্যাটিকানে তার বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পোপ। দীর্ঘদিন ধরে নিউমোনিয়া সহ বেশ কিছু শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। পোপ ফ্রান্সিসের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে আসে বিশ্বে। শতাব্দীর মধ্যে প্রথম ইউরোপীয় পোপ ফ্রান্সিস ক্যাথলিক চার্চে বেশ কিছু নিয়মের সংস্কার করেন। তবে এরপরও তিনি ঐতিহ্যবাদীদের মধ্যে জনপ্রিয় ছিলেন। তিনি আমেরিকা বা দক্ষিণ গোলার্ধের প্রথম পোপ ছিলেন। 1936 সালের 17 ডিসেম্বর আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সের ফ্লোরেন্সে জন্মগ্রহণ করেন পোপ ফ্রান্সিস। আর্জেন্টিনার কার্ডিনাল বার্গোগোলিও হিসেবে 2013 সালে পোপ হওয়ার সময় তিনি 70-এর কোটায় পৌঁছে গিয়েছিলেন। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির উদ্যোগে ব্লু ইকোনমি আনলকিং দ্য পটেনশিয়াল অব ওশানস ফর সাস্টেইনেবল ডেভেলপমেন্ট অব বাংলাদেশ শীর্ষক এক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে আয়োজিত দিনব্যাপী এই সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। সেমিনারে দেশ বিদেশের মেরিটাইম বিশেষজ্ঞরা ব্লু ইকোনমির সম্ভাবনা ও টেকসই উন্নয়নের ক্ষেত্রে এর ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এবার সারা বাংলার খবর। কুড়িগ্রামের গঙ্গাধর নদীর তীব্র ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বল্লভের খাস ইউনিয়নের ভাঙনের ঝুঁকিতে থাকা এলাকায় বাঁধ নির্মাণের দাবিতে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুর রহমান রানা, সাবেক ইউপি চেয়ারম্যান
আকমল হোসেন, কচাকাটা থানার জামায়াতে আমির মাওলানা এনামুল হক ও কেদার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিসুর রহমান সহ আরও অনেকে। সাভারের ট্যানারি পল্লীতে সরকার ঘোষিত শ্রমিকদের মজুরি বাস্তবায়নের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা। গত 24 নভেম্বর থেকে শ্রমিকদের মজুরি বাস্তবায়ন করার কথা থাকলেও তা না হয় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিকরা। এ সময় উপস্থিত ছিলেন ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, সাধারণ সম্পাদক আব্দুল মালেক, যুগ্ম সম্পাদক টিএম লিয়াকত হোসেন ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম সহ আরও অনেকেই। শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় জিটিএ স্পোর্টস লিমিটেড নামের একটি কারখানার কর্মকর্তা মতিউর রহমান ও রনি সহ 7 জনের নামে মিথ্যা মামলা প্রত্যাহার এবং চুরি যাওয়া মালামাল উদ্ধারের দাবিতে মানববন্ধন করেছে শ্রমিক কর্মচারীরা। আশুলিয়ার শিমুলিয়ায় কারখানার সামনে এর আয়োজন করা হয়। শ্রমিকরা জানায়, জিটিএ স্পোর্টস লিমিটেড কারখানার জুনিয়র অফিসার সাইদুল ইসলাম কারখানার প্রায় 47 লাখ টাকার সুতো চুরি করে বিক্রি করে দেয়। বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসলে পালিয়ে যায় সাইদুল, কিন্তু সাইদুলকে পিটিয়ে গুরুতর আহত করে কারখানায় আটকে রাখা হয়েছে বলে মিথ্যা অভিযোগে আশুলিয়া থানায় মামলা করে তার পরিবার। তাই ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি করেছেন শ্রমিকরা। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে তাদের দাবি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আলোচনা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন আশা করছে দ্রুতই কুয়েটের জটিলতার সমাধান আসবে। সোমবার দুপুরে কুয়েট ছাত্র কল্যাণ পরিষদে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার। ছাত্র কল্যাণ পরিচালক বলেন, কুয়েটের সমস্যার সমাধানের জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের আলোচনার আহ্বান জানানো হয়েছিল। আহ্বানে সাড়া দিয়ে তাদের একটি অংশের সঙ্গে আলোচনা হয়েছে। বহিষ্কৃত 37 শিক্ষার্থীর বিষয়টি বিবেচনা হবে বলে আলোচনায় শিক্ষার্থীদের প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। এছাড়া কুয়েট শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার বিষয়টিও প্রশাসনের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হবে। শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয় এই বিষয়ে। আর অন্যান্য দাবি নিয়েও ভালো আলোচনা হয়েছে বলে দাবি করেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ সম্পাদক অধ্যাপক আবদুল্লাহ ইলিয়াস আক্তার। তিনি শিক্ষার্থীদের আন্দোলন বন্ধের আহ্বান জানান। আশা করেন দ্রুতই সমস্যার সমাধান হবে। টাঙ্গাইলের সখীপুরে 10,000 পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। রোববার রাতে সখীপুর পৌরসভার শিকদারপাড়া এলাকায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুয়েলের বাসায় অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হারুন মিয়া কাকরাজান ইউনিয়নের সেপিয়াচালা গ্রামের ফয়েজ আলীর ছেলে। ওই বাসায় হারুন ভাড়া থাকতেন। সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস ব্রিফিংয়ে বলেন, হারুন দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হারুনকে 10,000 পিস ইয়াবা সহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য 30 লাখ টাকা। এবার বাণিজ্যের খবর। টানা 5 কার্যদিবস দরপতন হয়েছে ঢাকার শেয়ার বাজারে। দেশের পুঁজিবাজার ঢাকায় স্টক এক্সচেঞ্জে ডিএসসির সব ধরনের সূচক পতনে গতকাল রোববারের লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসসির প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 23 পয়েন্ট। লেনদেনে অংশ নেয়া 61.36% কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে। তবে এদিন বেড়েছে লেনদেনের পরিমাণ। লেনদেন হয়েছে 351 কোটি টাকা। লেনদেন শেষে সূচক ডিএসইএক্স পতন হয়েছে 22.95 পয়েন্টে। দর্শক, এই বিষয়ে সরাসরি আমাদের সঙ্গে কথা বলতে যুক্ত হচ্ছেন বাংলাদেশ ব্যুরো অব ইকোনমিক্স দর্শক, এই বিষয়ে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে বিনিয়োগ বিশ্লেষক KSA মোস্তাফিজুর রহমান। তার সঙ্গে আমরা কথা বলবো। KSA মোস্তাফিজুর রহমান, শেয়ার পতনের এবং শেয়ার বাজারের যে অস্থিরতা, এই অস্থিরতা কমানোর জন্য বা এই অস্থিরতা ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং কেন এই ধরনের অস্থিরতা তৈরি হচ্ছে?
দেখুন, আমাদের সাধারণ বিনিয়োগ এবং বিষয় জড়িত, সেটা হলো আস্থার জায়গা, তারপর সরকারি নীতিমালা, এগুলোই কিন্তু আপনার আমাদের সাধারণ বিনিয়োগকারীকে যে বিষয়গুলোকে শিল্প কলকারখানা ব্যবসা বাণিজ্য বিনিয়োগের ক্ষেত্রে যেগুলো তা বিনিয়োগে মিল আছে, সেটা হলো কি, যদি অর্থনীতিতে প্রবৃদ্ধি হয়, ইনফ্লেশন যদি কম হয় কি, তাহলে আপনার এর যে ন্যাশনাল সেভিংস, যেটা মানুষের ব্যক্তির সেভিংস প্রবৃদ্ধির সাথে সম্পর্কিত, তখন এগুলো পুঁজিবাজারে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়। এর সাথে সরকারের নীতি, যে আপনার যারা বিনিয়োগ করলে পরে তার ট্যাক্সেশনের ক্ষেত্রে তার কি বেনিফিট পাবে, এগুলোর সাথে একটার সাথে একটা সম্পৃক্ত হয়ে যখন একটা আস্থার জায়গা তৈরি হয়, সাধারণ বিনিয়োগ এবং হলো শিল্প কলকারখানার বিনিয়োগ এবং হলো আপনার পুঁজিবাজারে বিনিয়োগ তৈরি হয়। যেখানেই আপনার সংখ্যা বেশি, বিক্রেতার সংখ্যা বেশি, তখন ওই বাজারটা আপনার অনেক বেশি ভাইব্রেন্ট হয়। এখন দেখুন, আমাদের পুঁজিবাজারে আমাদের দেশের বড় বড় কর্পোরেট হাউসগুলো আমরা কতটুকু আমরা এখানে বিনিয়োগ করি, প্লাস আমাদের দেশীয় বি কর্পোরেট হাউস, এগুলো আইন দ্বারা, বিধি দ্বারা এগুলোকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যখন পুঁজিবাজারে বিনিয়োগের অবস্থা তৈরি করবে এবং দেশের অর্থনীতিতে যখন প্রবৃদ্ধি আসবে, ইনফ্লেশন যখন কমে যাবে, অর্থনীতিতে একটা সুবাতাস প্রবাহ হবে, তখন অটোমেটিক্যালি এটা আপনার পুঁজিবাজারেও একই রকমের একটা পজিটিভ প্রভাব পড়বে। পাশাপাশি আপনার এর সাথে যে পুঁজিবাজারের সঙ্গে সরকারি যে কর্মকর্তা যারা আছে তাদের ম্যানেজমেন্ট এফিসিয়েন্সি, রিস্ক কমানো, ট্রাস্ট বিল্ড করা, তারপরে অ্যাডভান্স টেকনোলজির ইউজেস, যাতে ডেটাগুলো দ্রুত সময় প্রসেস হয়ে মানুষ বাইং ডিসিশন নেওয়ার সুবিধা হয়, যেগুলো আপনি ধরেন ইউএস স্টক মার্কেটে কি হচ্ছে, এর ওপরে আপনার প্রফেশনালরা এমনভাবে তার পাণ্ডিত্য তৈরি হয়েছে, তারা কিন্তু ডেটা প্রসেস করে বিনিয়োগকারীর কাছে লট অফ অপশন তারা মুহূর্তের মধ্যে দিয়ে দিচ্ছে যে কোনটা কোন দিক। আমাদের এই পুঁজিবাজারকে ফিরিয়ে আনতে হলে আমাদের স্বাভাবিক অর্থনীতির যে প্রবৃদ্ধি, যেটা আমরা প্রকাশ করেছিলাম অর্থনীতিতে, সেটা যখন আপনার বৃদ্ধি হবে, পাশাপাশি দেখবেন এই পুঁজিবাজারেও একই প্রভাব পড়বে। জি, KSM মুস্তাফিজুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে শেয়ার বাজারের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার জন্য যুক্ত হয়েছেন বিনিয়োগ বিশ্লেষক KSM মুস্তাফিজুর রহমান। চলে যাচ্ছি পরবর্তী খবর। টাঙ্গাইলের ধনবাড়িতে বাণিজ্যিকভাবে জৈবিক উপায়ে বিষমুক্ত নিরাপদ সবজি চাষ করে লাভবান হচ্ছে কৃষকরা। গুণগত মান ও পরিবেশসম্মত সবজি হয় স্থানীয় বাজারের চাহিদা মিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় যাচ্ছে এই এলাকার সবজি। ফলে দিন দিন স্থানীয় কৃষকদের মাঝে সবজি চাষে আগ্রহ বাড়ছে। কৃষি বিভাগের তথ্য মতে এই মৌসুমে 450 হেক্টর জমিতে নিরাপদ সবজি চাষ করা হয়েছে। আর কৃষি বিভাগ বলছে, নিরাপদ সবজি চাষে কৃষকদের সহযোগিতা ও পরামর্শ দেওয়া হচ্ছে। এই রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহার করে আসছি। আর এখানে বাজার মূল্যে আমরা মোটামুটি বেশ ভালো বাজার পাচ্ছি। অধিকাংশ জমি আমি সবজি চাষ করছি, আর কি ভালো লাভবান হয়েছি আর ভালো বাজার পাচ্ছি। বর্তমান বাণিজ্যিক হারে সবজি উৎপাদন হচ্ছে। এই সবজি মুসুদ্দি এর চাহিদা মিটিয়েও দেশের বিভিন্ন প্রান্তে রপ্তানি হচ্ছে। 5 বা 5টা সবজি আবাদ করতে পারি এক বছরের মধ্যে। কৃষি অফিসারের পরামর্শ আছে, তারা আমাদের কিছু ফেরোমন ফাঁদ দেয় যাতে পোকা মরে যায়, যার জন্য আমাদের আর বিষ ব্যবহার করতে হয় না। এই কীটনাশক ছাড়া আমরা এই আবাদ করতে পারি। কেন? এই যে ফেরোমন ফাঁদ বুঝা দিছে, হলুদ টেপ বুঝা দিছে, এর মধ্যে যে পোকা জমা হয়ে মরে গেছে, এটা ওইটা থাকে, আবার ওইটা ফালাই দেয়, আবার ওই পরিমাণ মরে, যার জন্য আমাদের আর বিষ ব্যবহার করতে হয় না।
জনগণের আস্থাই আমাদের শক্তি, এই স্লোগান নিয়ে জনগণের ভোটের অধিকার, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় ৩৫ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক কমিটি নিয়ে জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ জনপ্রিয় পার্টি নামে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেন। এর ধারাবাহিকতায় বাংলাদেশ নির্বাচন কমিশনের দলটি নতুন রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দেন। বিপিপি এর সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম আকাশ, এ সময় আরও উপস্থিত ছিলেন কো চেয়ারম্যান মোহাম্মদ বকুল হোসেন হৃদয়, মহাসচিব মোহাম্মদ সাদিয়া রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল করিম সহ আরও অনেকেই। এবার প্রবাস সংবাদ। বাংলাদেশের মহান স্বাধীনতার ৫৪তম বার্ষিকী জাতীয় দিবস উদযাপন উপলক্ষে কূটনৈতিক সংবর্ধনা ও জমকালো অনুষ্ঠান আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস বাহরাইন। স্থানীয় সময় সন্ধ্যায় দ্য ডিপ্লোম্যাট রেডিসন ব্লু হোটেলে এই বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীর প্রতিনিধি মোহাম্মদ বিন মুবারক আল খলিফা। এছাড়াও আরও উপস্থিত ছিলেন একাডেমি ফর ডিপ্লোম্যাটিক স্টাডিজের মহাপরিচালক রাষ্ট্রদূত ডক্টর শাইখা মুনিরা খালিফা আল খালিফা। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে রাষ্ট্রদূত অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য আগত অতিথিদের সাথে নিয়ে কেক কেটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিশেষ এই মুহূর্তটি উদযাপন করেন। এবং বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী অত্যন্ত আন্তরিক পরিবেশে টেলিফোনের মাধ্যমে কথা বলেছেন এবং তারা দ্বিপাক্ষিক প্রায় সবগুলো বিষয় তাদের আলোচনায় উঠিয়ে নিয়েছেন এবং আমরা আশা করি যে দুই দেশের মধ্যে ছোটোখাটো যে বিষয়গুলো আমাদের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বাধা প্রাপ্ত হচ্ছে সেগুলো খুব শীঘ্রই সমাধানের দিকে যাবে। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। জুলাই আন্দোলনে গুলি করে ছাত্র হত্যা, সাবেক ডিএমপি কমিশনার সহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার ৩, ১০ দিনের রিমান্ড আবেদন। ইন্টারনেটের দাম ৩ স্তরে কমেছে, জানালেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী। মোবাইল কোম্পানিকে মূল্য সমন্বয়ের আহ্বান। এবং ৮৮ বছর বয়সে মারা গেলেন খ্রিস্টান ধর্মের সর্বোচ্চ গুরু পোপ ফ্রান্সিস, শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা। দর্শক, ছিল আমাদের এখনকার আয়োজন। এরপর রয়েছে আমাদের দেশ সংবাদ বিকেল ৫টায় দেখার আমন্ত্রণ রইল। এখন সবাইকে ধন্যবাদ।